শুভেন্দু অধিকারী ধর্ণা দিতে চেয়ে মামলা করেছিলেন, আবেদন করেছিলেন এবং সেই মামলায় কড়া বিচারপতি, আইন ভেঙে সভায় কড়া বিচারপতি। আইন ভেঙে সভা করা হলে কেন ব্যবস্থা নেবে না রাজ্য? অ্যাডভোকেট জেনারেলকে প্রশ্ন বিচারপতি অমৃতা সিনহার। আইন ভেঙে সভায় ব্যবস্থা নিক রাজ্য, না হলে মামলাকারীকেও অনুমতি দিক রাজ্য। শুভেন্দুর ধর্ণা মামলায় পর্যবেক্ষণ বিচারপতি। টার্গেট 26-এ বিধানসভার ভোট, আর সেই লক্ষ্যে লোকসভা ভোটে যে সমস্ত জায়গায় হেরো নেতা যাদের দায়িত্ব ছিল লোকসভার ভোটে তাদেরকে সরিয়ে ফেলছে তৃণমূল, একেবারে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ। দেখুন, পাখির চোখ 26-এর বিধানসভা ভোট, তাই এখন থেকেই কোমর বেঁধে আসরে তৃণমূল শুরু করে দিয়েছে ছাঁটাই প্রক্রিয়া। যাদের পারফরমেন্স খারাপ তাদের ছাঁটাই। লোকসভা ভোটে যেসব এলাকায় তৃণমূল পিছিয়ে সেখানকার নেতাদের আর দায়িত্বে রাখা হচ্ছে না, সরিয়ে ফেলা হচ্ছে অঞ্চল সভাপতি এবং অঞ্চল কমিটির চেয়ারম্যানদের। 24-এর লোকসভা ভোটে বাংলা জুড়ে সবুজ সুনামি। 19-এ হেরে যাওয়া একাধিক আসন 24-এ পুনরুদ্ধার করেছে তৃণমূল, কিন্তু এর মধ্যেও উদ্বেগ বাড়াচ্ছে কিছু বিধানসভা এলাকার ফল। লোকসভা ভোটের ফলের নিরিখে রাজ্যের 294টি বিধানসভা আসনের মধ্যে 192টিতে এগিয়ে তৃণমূল। 2021-এর বিধানসভা ভোটে 216টি আসনে যেতে ঘাসফুল। 21-এর বিধানসভা ভোটে বিজেপির 77টি আসনে জিতলেও লোকসভা ভোটের নিরিখে তারা 90টি আসনে এগিয়ে। আর 21-এ কোনো আসন না পাওয়া কংগ্রেস এবার 11টি বিধানসভা কেন্দ্রে এগিয়ে। সিপিআইএম 21-এ ছিল 0, এবার এগিয়ে একটি বিধানসভা আসনে। 21-এর বিধানসভা ভোটে জেতা অনেক জায়গায় 24-এ পিছিয়ে পড়েছে তৃণমূল। এই ফল দেখেই সতর্ক ঘাসফুল শিবির। 26-এর ভোটের দিকে তাকিয়ে এখন থেকেই তারা কড়া। যেখানে খারাপ ফল সেখানে ছেটে ফেলা হচ্ছে লোকসভা ভোটের দায়িত্বে থাকা নেতাদের। অঞ্চল স্তরে নেতাদের ব্যাপক রদবদল করা হচ্ছে, কারণ এই তৃণমূল স্তরের নেতাদের ওপরেই বুথের ফল নির্ভর করে। তৃণমূলের এই ছাঁটাই অভিযান শুরু হয়েছে কোচবিহার থেকে। এই কোচবিহার আসনটি এবার বিজেপির থেকে ছিনিয়ে নিয়েছে তৃণমূল, কিন্তু 3টি বিধানসভা আসনে টেক্কা দিয়েছে বিজেপি। এই কোচবিহারের দায়িত্বে থাকা তৃণমূল স্তরের নেতাদের সরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। ধাপে ধাপে বাংলা জুড়ে এই রদবদল চলবে। দলের একেবারে অভ্যন্তরীণ সাংগঠনিক কিছু বিষয়, দল সারা বাংলায় বিভিন্ন অঞ্চলের ভোটের গতি প্রকৃতি, ভোটের বিশ্লেষণ, পরিস্থিতির মূল্যায়ন যথাযথভাবে শুরু করেছে এবং তার পরিপ্রেক্ষিতে সাংগঠনিকভাবে যদি কোনো প্রক্রিয়া চালানো থাকে সেই কাজ চলতে থাকবে। লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে 2019-এর তুলনায় 2024-এ ফল ভালো হলেও সামনে 2026-এর ক্ষেত্রে বিধানসভাতে প্রতি অঞ্চলেই তৃণমূল কংগ্রেস নিজেদের জমি ধরে রাখতে চাইছে। যে কারণে যাদের দায়িত্ব দেওয়া হয়েছিল বা হচ্ছে তারা যদি নিজেদের দায়িত্ব পালন করতে ব্যর্থ হন, তাহলে দল যে রেয়াত করবে না, অঞ্চলের প্রত্যেক কটা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির পারফরমেন্স যে পুরোদমে নজর রাখছে দল, এই ঘটনা সেদিকেই ইঙ্গিত বহন করছে। ক্যামেরা রাজীব সিং এর সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। এবার দেখাবো শিলিগুড়ির খবর। আমার বাংলায় ব্রেকলেস আমার বাংলায় শিলিগুড়ির খবর দেখাবো। শিলিগুড়িতে বেশ কয়েকদিন ধরেই হাইকোর্টের নির্দেশে বিভিন্ন বেআইনি বহুতল ভাঙছে পুরসভা। 35 নম্বর ওয়ার্ডে বেআইনি বহুতল ভাঙল শিলিগুড়ি পুরসভা। দেখছেন সেই ছবি। অবৈধ নির্মাণের জায়গা পরিণত করেছে, সেই জায়গা থেকে আমরা নতুন কোনো বিল্ডিংকে আমরা অ্যালাউ করব না। আর পার্কিং লট, ছাদের উপরে নির্মাণ, 2-3টে ফ্লোর এক্সট্রা করা, এরকম পুরনো যা আছে আমরা কেস টু কেস সবগুলোই রিভিউ করছি এবং রিভিউ করে তো এটা ধারাবাহিকভাবে চলছে কর্পোরেশন। আমার বাংলা এবার চলে যাব বোলপুরে। বোলপুরে 22 বিঘা পাট্টা জমি
সেটা দখলের অভিযোগ, এবং সেই জমি দখল করে একের পর এক আবাসন, বোলপুরে আবাসন তৈরিতে মাফিয়া দৌরাত্ম্য, প্রাণনাশের হুমকি দিয়ে জমি দখলের অভিযোগ, নামমাত্র টাকা দিয়ে জমি দখলের অভিযোগ, ডিএম এর কাছে লিখিত অভিযোগ জমিহারাদের। বাবারা 93 সালে পাট্টা পেয়েছিল। পাট্টা পাওয়ার পর দীর্ঘদিন চাষ করার পরে দীপঙ্কর রায়, সোমনাথ, তপন দাস আর মহাদেব মন্ডল এরা বলছে এগুলো জাল পাট্টা, জমি ছেড়ে দিতে হবে, না হলে তোদের মাথা নিয়ে নেবো, জমি চায় না ছেলে চায়, রাধিঘাট 12টার সময় ফোন করে করে বলছে। এই হ্যাঁ, ভয় দেখে একদম ভয়, পুরো ভয়, বলছে পুলিশ দিয়ে তুলিয়ে দেবো, তোরা কিছুই করতে পারবে না, যেখানে যাবি কিছুই করতে পারবে না। হ্যাঁ জানিয়েছি, আর বেলারও গেছিলাম, ডিএমও গেছিলাম, থানাতেও দেওয়া হয়েছে। থানাতে বলছে, থানাতে কি বলবে, ওরা বলছে দেখছি। ভেসলেন দেখাক কোন প্রপার্টি, আপনি বাংলাভূমি.com খুললেই তো পেয়ে যাবেন। আর ওখানে টোটাল জমির দাগ নাম্বার ধরে ডিটেলস দেওয়া আছে অর্ডার শিটে। এত বড় প্রজেক্টে যদি একটা এফেক্ট হয়, সেইটা তো সমাজের জন্য খারাপ, আমাদের বোলপুরবাসীর জন্য খারাপ, আমার হাজারজন লোকের জন্য খারাপ। আজ কয়েকটা লোকের একটা উচ্চাকাঙ্ক্ষা স্বার্থের জন্য কিছু লোক এফেক্টেড হয়, এটা নিশ্চয়ই ধর্ম নয়। আর ওদের তো অসুবিধা হওয়ার কথা নয়, ওরা তো প্রসেসের মধ্যেই আছে, ওদের কাছে এতগুলো নোটিশ গিয়েছে, হিয়ারিং হয়েছে, ওদের প্রসেসটা মেনটেন করুক না, সরকারি প্রসেস যেটা আছে সেটাই মেনটেন করুক। আমাদের তরফ থেকে যদি আমরা তো সবসময় সহযোগিতা করছি, যে যেটা অথেন্টিক আছে, যেটা বিএলআরও অফিসে পড়ে আছে, যেভাবে কেস চলছে সেটাই চলুক না। সবুজপত্র যে সেকেন্ড ফেজ, সেটার জন্য কম্পেনসেশন ওরা ঠিকঠাক পেয়েছে কিনা সেটার জন্য আমরা এখানে একটা হিয়ারিং করেছিলাম। একজনের ধরে কোনো পাট্টা ডকুমেন্টস আছে, কিন্তু সেই পাট্টা ডকুমেন্টস এর কোনো রেকর্ড আমরা বিএলআর অফিসে পাইনি। তো পরবর্তীকালে ওটা বিএলআর অফিসে পাঠানো হয় ভেরিফিকেশনের জন্য, সেটা হয়ে আসেনি এখন। যারা কম্পেনসেশন পেয়েছিল সেই কম্পেনসেশনে দেখা গেছে যদি একজনের 7টা ভাই বোন থাকে, সেখানে হয়তো 2জন পেয়েছে, বাকিরা পায়নি। তো সেটাও আমরা সঠিক করে ওদেরকে আবার সবাইকে কম্পেনসেশন দিয়ে কেসটা আবার পুট আপ করতে বলা হয়েছে। যদি এই অভিযোগ, যে অভিযোগ আমাদেরকে জানিয়েছেন আদিবাসী সম্প্রদায়ের মানুষ, তাদের অভিযোগের 1% সত্য দেখে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। সে পাট্টাগুলো সঠিক কি সঠিক নয় সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে, এটা আগে তদন্ত সম্পূর্ণ হোক। যদি সত্য থাকে, ওই তার যে অভিযোগের সত্য থাকে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক যখন বলছেন সরকারি জমি যাতে কোনোভাবে দখল না হয়, তার জন্য জমি ব্যাংক তৈরি করতে হবে এবং জেলা শাসকদের ডেকে বৈঠক করছেন, কমিটি গঠন করে দিচ্ছেন, ঠিক তখন এই শান্তিনিকেতনের একটি জায়গায় দেখা যাচ্ছে যে বিলাসবহুল আবাসন তৈরি করা হচ্ছে। আর সেখানকার গ্রামবাসীদের অভিযোগ জোরপূর্বক জমি নেওয়া হয়েছে এবং সেখানে সরকারি পাট্টার জমিও রয়েছে। কিন্তু কিভাবে এই জমি গেল তা নিয়ে তদন্ত চলছে। যদিও গ্রামবাসীরা জানাচ্ছে বহু জায়গায় তারা অভিযোগ জানিয়েছেন, জেলা শাসক থেকে শুরু করে একদম উপর মহল পর্যন্ত তারা অভিযোগ জানিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত কোনো সুরাহা হয়নি। আর উল্টো দিকে আবাসন কিন্তু তৈরি হয়েই যাচ্ছে, যদিও রিয়েল এস্টেট কোম্পানি যারা এই আবাসন তৈরি করছে তারা কিন্তু কোনো কিছু বলতে নারাজ। শান্তিনিকেতন থেকে ইন্দ্রজিৎ রুজ, নিউজ 18 বাংলা। এবারে তমলুকের ছবি দেখাবো। তমলুকের কাঁকটিয়া গ্রামে কিছু হোর্ডিং দেখাবো আপনাদের সামনে। গ্রামের কিছু অংশের মানুষ কত বড় মাতব্বর দেখুন। এখানে আপনি যদি জমি কেনা বেচা করতে হয় তাহলে গ্রাম কমিটির অনুমোদন নিতে হবে, বেআইনি কাজ। আর এই নিয়ে রাজনৈতিক তরজা তো তুঙ্গে। আর আমরা খবর দেখানোর পরে বিডিও বলেছেন আগামী কালের মধ্যে যদি এই হোর্ডিং না সরানো হয় তাহলে তিনি লোক পাঠিয়ে হোর্ডিং খুলে দেবেন, কারণ এটা বেআইনি কাজ। এটা কোনো গ্রাম কমিটির পক্ষ থেকে নেওয়াটা ঠিক নয়। কেন করেছে বা কি করেছে সেটা গ্রাম কমিটি তার উত্তর দিতে পারবে। এখানে গ্রাম পঞ্চায়েত এখন বিজেপির দখলে, পঞ্চায়েত মেম্বার বিজেপি, তাই এটা কেন করেছে তারাই বলতে পারবে। মানুষকে হয়রানি করে, মানুষকে বিপদে ফেলে যে গ্রাম কমিটির অনুমতি নিতে হবে, আমাদের দল এটাকে সমর্থন করে না। ওখানকার তৃণমূলের 2জন হারমাদ নেতা আছেন, দুজনেই প্রাক্তন পঞ্চায়েত সদস্য। তারা ওই এলাকায় যারা জমি জায়গা কেনেন তাদের কাছ থেকে উৎকোচ নেন এবং ভেরিয়েশন ওখানকার একজন বড় ব্যবসায়ী, তিনি প্রাক্তন পঞ্চায়েত সদস্য তৃণমূলের,
তিনি জমি মাফিয়ার কাজ করেন। এই জমি মাফিয়ার কাজ করতে গিয়ে যে অতি কম দামে জায়গা কিনছে, পিছনে মাঠের যারা পিছনে যে সমস্ত জমির মালিক যারা রয়েছেন, চাষবাদ করবার ক্ষেত্রে তারা অসুবিধা বোধ করছেন। ফলে তারা গ্রামের কাছে যখন শরণাপন্ন হয়েছেন, গ্রাম তখন সিদ্ধান্ত নিয়েছেন যে এই জাতীয় এখন থেকে কোনো মানুষ জায়গা জমি কিনতে গেলে তারা যেন গ্রামের অনুমতি নিয়ে কেনেন। আইনের পথে চলবে, আমরা আইনের পক্ষে থেকে কাজ করতেছি। বেসিক্যালি গ্রাম কমিটি বিভিন্ন জায়গায় গ্রামের মানুষ নিজেরা করে, কিন্তু এটার কোনো আইনি স্বীকৃতি বা এদের কোনো আইনি ক্ষমতা বা কোনো কিছুই নেই। কাকরদা গ্রাম পঞ্চায়েতকে প্রধানকে জানিয়েও দিয়েছি এবং আমি ডেকেছিলাম, ডেকেও বলে দিয়েছি যাতে এটা ইমিডিয়েটলি সরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। যদি সরিয়ে দিতে না পারে তাহলে কালকে আগামীকাল আমরা এটাকে সরানোর ব্যবস্থা করে দেবো। কোনো ব্যক্তি কোথাও হ্যারাস হয় কোনো ব্যক্তি দ্বারা বা কোনোভাবে, তাহলে আমাদের কাছে নজরে আসলেই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। সরকারি জমি বেদখল নিয়ে যখন মুখ্যমন্ত্রী রুদ্রমূর্তি যখন ক্ষোভ প্রকাশ করছেন, তখন সরকারি জমি দখল চন্দ্রকোনায় সরকারি জমি দখল। সরকারি জমি চন্দ্রকোনার 5 নম্বর ওয়ার্ডে দখলের অভিযোগ, ডোবা ভরাটের অভিযোগ তৃণমূল নেতৃত্বের। ডোবা ভরাটের জমি বেদখল আটকাতে আবেদন তৃণমূল নেতৃত্বের। পুরসভা চেয়ারম্যান, ভূমি দফতর ও জেলা প্রশাসনকে আবেদন। সরকারি জায়গা আমার দখল নেই, এটা আমার লিজ, 30 ইয়ার্সের লিজ। 1988 আমি লিজটা পেয়েছি, আমার 2021 শেষ হয়েছে। আমি সেটা আবার রিনিউয়ালে অ্যাপ্লাই করেছি এবং আমি সেটাকে ঘর করবো বলে পরিষ্কার করেছি, আর কিছু না। লিজের অ্যাপ্রুভাল এখনো পাননি, তাই তো? অ্যাপ্রুভাল এখনো পাইনি। এডিএম থেকে বিএলআরও থেকে এসডিআরও দিয়ে এডিএম এ আবার চলে এসছে। সেটা বিএলআরও সাহেব জানেন এবং এসডিআরও সাহেব জানেন। তারপর কিছু ছেলে ঝামেলা করতে আমরা চেয়ারম্যানকে মৌখিকভাবে বলেছেন আপনি বন্ধ রাখুন, আমরা সেটা বন্ধ রেখেছি। তৃণমূলের যা সংস্কৃতি, সেই সংস্কৃতি হচ্ছে এই প্রমোটারি রাজ চালানো, সরকারি জমি বেআইনিভাবে বিক্রি করা, পুকুর ডোবা ভরাট করা, বেআইনিভাবে জমি দখল করা। চন্দ্রকোনা শহরে দীর্ঘদিন ধরে তা চলছে। আমরা কোথাও কখনো সোচ্চার হয়েছি, কিন্তু মানুষের তাতে টনক নড়েনি। এখন মানুষের টনক নড়েছে, তৃণমূলেরও একটা অংশের টনক নড়েছে, যাদের শুভ বুদ্ধি সম্পন্ন বলে আমরা মনে করি। তৃণমূলের একটা অংশ তারা এই বিভিন্ন জমি দালালি এবং প্রমোটিংয়ের সঙ্গে যুক্ত, এবং এটা আজকের দিনে খোদ মুখ্যমন্ত্রী সেটা স্বীকার করেছেন এবং সেই জন্য তিনি হাই পাওয়ার কমিটিও গঠন করেছেন। তো চন্দ্রকোনা তার ব্যতিক্রম নয়, চন্দ্রকোনাতেও একই জিনিস চলছে। বিভিন্ন খাস জায়গা যেগুলো আছে সেগুলোকে এই দালাল চক্রের মাধ্যমে বিক্রি করা হচ্ছে, প্রমোটিং করা হচ্ছে। এলাকার মানুষ উদ্যোগী হয়ে এই জিনিসকে প্রতিরোধ করার চেষ্টা করেছেন, তাদেরকে সাধুবাদ জানাবো। আমরা বিরোধী দল হিসেবে বহুবার এই অভিযোগ করে এসেছি, কোনো আমরা সুরাহা পাইনি। এলাকাবাসী 5 নম্বর ওয়ার্ডে খাস খতিয়ানের জায়গা সংক্রান্ত ব্যাপারে একটা ওরা অভিযোগ এনেছে। 19 তারিখ আমার কাছে এসেছে, আমি 20 তারিখে বিএলআরকে পুরোটাই আমি লিখিতভাবে জানিয়েছি। এখনো পর্যন্ত কোনো রকম সদুত্তর আমি পাইনি। পৌরসভার মধ্যে যতগুলো 1 নম্বর খাস খতিয়ান জায়গা আছে, যদি কেউ এরকমভাবে বেআইনি দখলে থাকে, আমরা কিন্তু পৌরসভার পক্ষ থেকে আমরা আইনত ব্যবস্থা নেব। জলের লাইন করার জন্য তারা ব্যবস্থা করেছিল, বিওসি সিদ্ধান্ত করে আমরা সেই সব ইলেকট্রিক, জলের লাইন সমস্ত কিছুই আমরা টোটাল বাদ দিয়েছি। মানে পৌরসভা থেকে ওগুলো বন্ধ, পৌরসভা থেকে বন্ধ করে দিয়েছি। যে দাগের উপরে আমাদের বিষয়টি আছে সেটাকে স্বপন সরকার বলে একদিন দেখুন, তার লিজ ছিল, তারপর লিজটা তার এক্সপায়ার করে যায়। লিজ এক্সপায়ার করে যাওয়ার পর সে পুনরায় রিনিউয়ালের জন্য আবেদন করে এই এনজিআর সাহেবের কাছে, এবং সেটা গত 2023 সালের নভেম্বর মাস নাগাদ আমাদের কাছে পাঠিয়ে দেওয়া হয়। আমরা এবার সেটাকে এনকোয়ারি করে এবং প্রসেস করে 2024-এর মার্চ মাস নাগাদ সেটা পাঠিয়ে, এরপর যদি ডিপার্টমেন্ট বলছে সেটা ফিট কেস তাহলে হবে। এর মধ্যে স্বপন সরকারের অন্য কোনো ব্যক্তির সামনে কিছু ইয়ে থাকলে সেটা আমাদের করণীয় কিছু নেই বা আমাদের বলার কিছু নেই। আমরা ওর বিষয়টা প্রসেসে আছি, যদি কেউ এনক্রোচ করে সেটার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। জঙ্গি যোগের অভিযোগে গ্রেফতার ছাত্র, আরো এক ছাত্র জঙ্গি যোগের অভিযোগে গ্রেফতার। হাওড়া স্টেশন থেকে গ্রেফতার হারেজ শেখ, কম্পিউটার সায়েন্সে 3য় বর্ষের ছাত্র এই হারেজ। জঙ্গি লিঙ্কম্যান সন্দেহে গ্রেফতার এসটিএফ এ। রবিবার কাঁকসায় জঙ্গি যোগের অভিযোগে গ্রেফতার হাবিবুলকে জেরা করে হদিশ হারেজ শেখের। হারেজের 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দুর্গাপুর মহকুমা আদালতের।
খড়গপুরে শুট আউট, তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি দুষ্কৃতীদের গুলি। তৃণমূল কর্মীরা আড্ডা মারছিলেন, কথাবার্তা বলছিলেন 15 নম্বর ওয়ার্ডে তৃণমূল পার্টি অফিসের সামনে। সেখানেই শুট আউট, গুলিবিদ্ধ এক তৃণমূল কর্মী। গুলিবিদ্ধ তৃণমূল কর্মী মেদিনীপুর মেডিকেলে ভর্তি। ঘটনার সময়ের সিসি ক্যামেরার ফুটেজ দেখছেন। ঘটনার সময় দেখুন 15 নম্বর ওয়ার্ডে বাইকে এসে কয়েকজন দুষ্কৃতী একেবারে বলা যায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি ছুঁড়ল। আহত হলেন এই তৃণমূল কর্মী। খড়গপুরে আজকে দুপুরে যে গুলি চালানোর ঘটনা ঘটেছে, পুলিশ প্রশাসন সেটা তদন্ত করে দেখছে এর পিছনে কি কারণ আছে। কিন্তু যেটা আমাদের কাছে খবর আছে, যে ঘটনায় ঘটেছে এর সঙ্গে রাজনীতির কোথাও সম্পর্ক নেই, পুরোটাই ব্যক্তিগত পার্সোনাল লেভেলে নিজেদের মধ্যে লড়াই, তার সঙ্গে পলিটিক্যাল কোথাও কোনো এতটুকু কোথাও কোনো যোগ নেই।